বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সরকারি সোহরাওয়ার্দী প্রেস কলেজ পিরোজপুরের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পৌরনীতির বিষয়বস্তু এবং পরিধির উপরে আলোচনা করব। আমরা মূলত এটাই প্রথম পত্র থেকে, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে আজকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতির বিষয়বস্তু পরিধি। তো তোমরা সম্ভবত আগে থেকেই অনেক জানা আছে পৌরনীতি কাকে বলে। মূলত এখানে পৌরনীতির কথাটা পুর শব্দ থেকে এসেছে। পুর মানে প্রাচীন যখন রাষ্ট্রের, বর্তমান যে আমরা রাষ্ট্রের যে আকৃতিটা দেখি, যেমন বাংলাদেশ একটি রাষ্ট্র, ভারত একটি রাষ্ট্র, আমেরিকা একটি রাষ্ট্র, বিশ্বের অন্যান্য যেগুলো রাষ্ট্র এখন পূর্ণাঙ্গভাবে একটা পুরোপুরি একটা সীমানা থাকে, সুনির্দিষ্ট একটা সরকার আছে বা জনগণ আছে, আমরা একটা বলতে পারি পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র এখন আমরা দেখতে পাই। তো অতীতকালে যখন এই রাষ্ট্রে যখন অস্তিত্ব ছিল না, তখন মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে, এক একটা ক্ষুদ্র অঞ্চল নিয়ে একটা জনসমষ্টিকে নিয়ে একটা শাসনতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলত, যেটাকে আমরা পরিপূর্ণ রাষ্ট্র বলতে পারি না। এখন যেভাবে রাষ্ট্রকে আমরা দেখতে পাচ্ছি, ওইভাবে আমরা এটাকে রাষ্ট্র বলতে পারি না। তো সেখানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল, সেখানে কিছু জনসমষ্টি থাকতো এবং সেখানে ওইখানকার মতোই একটা শাসন ব্যবস্থা ওখানে তৎকালীন যে যারা সমাজের বা ওই অঞ্চলের যারা জ্ঞানী ছিলেন, শক্তিতে বেশি শক্তি বা শৌর্যবীর্য যাদেরকে ছিল, অথবা জ্ঞান গরিমার দিক থেকে বেশি ছিল, অথবা জনগণের যেটা সমর্থন সাপোর্ট সেইটার দিক থেকে যারা বেশি ছিল, তারা ওইটার শাসন করত। ওইটাকে আমরা পৌরনীতির ভাষায় পুর বলি। আমরা স্বাভাবিক ভাষায়, স্বাভাবিক বাংলায় ওইটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বলতে পারি, যেটাকে আমরা, তোমরা আগেই জেনেছো, এসএসসি লেভেলে যে পৌরনীতি ছিল ওখানে আমরা নগর রাষ্ট্র বলছি, কখনো পুর বলেছি ওটাকে। তো ওইটাই মূলত ওখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানের যে পৌরনীতির আলোচনা ওখান থেকেই শুরু, ওখান থেকে আমরা শুরু করেছি। তো মোটামুটি পৌরনীতি কাকে বলে, এটা হলো যে যে বিষয় রাষ্ট্রের, আমরা এখন আর সেই নগর রাষ্ট্র বা পুর বা নগর রাষ্ট্র বিষয়ে আলোচনা এটাকে আমরা বলবো না। ওটা ঠিক আছে, ওখান থেকে শুরু। মূলত রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আমাদের যে বিষয়টি আলোচনা করে সেটাকে আমরা পৌরনীতি বলতে পারি। মূলত ওই পুর বা নগর রাষ্ট্র, ওখান থেকে শব্দটা এসেছে। মূলত তোমরা হয়তো ভাবতে পারো তাহলে তো ওই সেই প্রাচীন যুগের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ওইটা সম্পর্কেই তো বুঝি আলোচনা, সেটা না। এই যে নগর রাষ্ট্র বা যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ছিল প্রাচীন গ্রীসে বা এই ভারত মহাদেশেও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল, যেমন গ্রীসে ছিল স্পার্টা বা এরকম ছোট ছোট অঞ্চল ছিল এথেন্স। সেগুলোরকেই একটা, ওই যে শাসন ব্যবস্থা ওইটারই একটা আধুনিক রূপ হলো সরকার। আধুনিক আমরা সরকার ব্যবস্থা বলি বা ইংলিশে গভর্নমেন্ট বলি। আর ওই যে নগর রাষ্ট্র বা পুর, ওইটারই একটা আধুনিক সংস্করণ হলো রাষ্ট্র ব্যবস্থা। তো আমরা বুঝতে পারলাম যে বর্তমান যে রাষ্ট্রটা, সেই যে প্রাচীনকালের যে পুর বা ছোট ছোট ক্ষুদ্র নগর রাষ্ট্র, ওটা থেকে কালের বিবর্তনের ফলে ধীরে 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 এই পর্যন্ত এসে আমরা রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাই, যেটা পূর্ণাঙ্গ রাষ্ট্র। ভবিষ্যতে হয়তো আরও কিছু চেঞ্জ আসবে। তো যাই হোক, তো আমরা মূলত বইয়ের ভাষায় যদি বলতে যাই, নগর রাষ্ট্র বা পুর সম্পর্কিত যে আলোচনা, যে বিষয়বস্তু, যে সাবজেক্ট বা বিষয়টিকে সেটা আমরা পৌরনীতি বলি। তো মূলত রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় আলোচনা আমরা এখানেই দেখতে পাবো। তো মোটামুটি কথা, মোদ্দা কথা হলো, রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে যে বিষয়টি আলোচনা করে সেটাকে আমরা পৌরনীতি বলি। আর যখন তোমরা অনার্স বা সম্মান শ্রেণীতে এই দ্বাদশ পরেই যখন আমরা উচ্চতর গবেষণা বা উপরের শ্রেণীতে যখন উঠবো, যেটাকে আমরা অনার্স বলতে পারি বা মাস্টার, তখন এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলবো। এই পৌরনীতিটাকে তখন আমরা রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করব। তো আজকের আমরা তো সংজ্ঞাটা একেবারেই সহজ। আর আমি একটা কথা তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, সেটা হলো সংজ্ঞাটাকে বইয়ের ভাষায় তো থাকবেই, এটা পরিমিত বাংলায় আছে, আর সংজ্ঞাটাকে নিজের করে বুঝতে হবে।
নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় এটাকে আগে আত্মস্থ করতে হবে। তাহলে এটা আমরা কী পাচ্ছি যে আসলে রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, কি আছে এখানে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট কি থাকতে পারে? রাষ্ট্র 4টা উপাদান থাকবে, সরকার থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, সার্বভৌমত্ব থাকবে, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে সেটা কি? তাহলে পরিণতিটি আমরা আলোচনা পাবো এটার ভিতরে। আবার রাষ্ট্রের ভিতরে আর কি থাকবে? সরকারের 3টে অঙ্গ থাকবে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আরও অনেক যা কিছু রাষ্ট্রের ভিতরে দেখতেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, রাষ্ট্রের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, বাহিরের জগতের অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক, যেটাকে আমরা কূটনীতি বলি বা পররাষ্ট্রনীতি বলি, মোদ্দা কথা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট জনগণ থাকবে, জনগণের একটি কার্যাবলী থাকবে, সরকারের কার্যাবলী থাকবে, সরকারের বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত যতগুলি প্রতিষ্ঠান আমাদের প্রতিটা রাষ্ট্রে আছে, সমস্ত প্রতিষ্ঠানের জনবল এবং জনবলের কার্যাবলী, প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ে মূলত পরিণতির আলোচনার বিষয়বস্তু। আর পরিধিটা এটা হলো মূলত আমরা তাহলে এক কথায় বলতে পারি পরিণতি রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যা কিছু আছে ওগুলো নিয়ে মূলত আলোচনা করবে। কী আছে আমি আবার একটু এটাকে বলার চেষ্টা করি। সেটা হলো রাষ্ট্রের সাথে কি থাকতে পারে? জনগণ থাকবে, সরকার থাকবে, হ্যাঁ, আইন বিভাগ, বিচার বিভাগ, জনগণের সমস্ত কার্যাবলী, এই আমরা নির্বাচন বলি, নির্বাচন কমিশন বলি, বিচার বিভাগ বলি, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, হ্যাঁ, থানা, এই যে সমস্ত সিস্টেমটাই মূলত আমাদের এই পরিণতি বা রাষ্ট্রবিজ্ঞানের পরিণতির বিষয়বস্তুর ভিতরে পড়বে। পরিধি বিষয়বস্তু মূলত একই। তো এটা আর রাষ্ট্রের সাথে এখানে আরেকটা বিষয় যে পরিণতির সাথে শুধু জনগণ তো থাকবে, জনগণের যে আচরণ, জনগণের যে রাজনৈতিক যে আচরণগুলা, জনগণ কি করে, যে কোনো রাজনৈতিক দলের সে প্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে কোনো না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করে, এটাও আমরা রাজনৈতিক পরিণতির বিষয়বস্তুর ভিতরে নিয়ে আসব। তারপরে যে সরকারের অন্যান্য বিভাগ যেগুলো আছে সরকারের সাথে সম্পৃক্ত, সেগুলো নিয়েও আমাদের পরিণতি আলোচনা করে। তো মোটামুটি বোঝার জন্য যে আমি আগেই বলেছি বইয়ের ভাষায় তো আছি, আমরা আমাদের পড়াশোনাটাকে, বিষয়টাকে নিজেদের মতো করে আগে বোঝার চেষ্টা করব। যে মূল পরিণতির মূল আলোচনার মূল পয়েন্ট বা একেবারে যেটাকে আমরা মূল টার্গেট যেটাকে বলতে পারি সেটা রাষ্ট্র। এটাকে মাথায় রাখতে হবে যে মূল হলো আলোচনার বিষয় হলো রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী। এটাই হলো মূলত পরিণতি বা আমাদের রাষ্ট্রবিজ্ঞান অনেক সময় বলি, মূলত আমরা তোমাদের এসএসসি লেভেলে আমরা এটাকে পরিণতি এবং সুশাসন বলেছি। মোদ্দা কথা রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যাহা কিছু আছে এটা নিয়ে পরিণতি এটারই পরিণতির আলোচনা, পরিণতির বিষয়বস্তু এটাই। এবং আরেকটি কথা এখানে যে অন্যভাবে আমরা আরেকটু গভীরে যাই, সেটা হলো যে রাষ্ট্রের কার্যাবলীকে আমরা অন্যভাবে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আভ্যন্তরীণ বিষয়, একটা হলো বহির বিষয় বা অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত বিষয়। তো আভ্যন্তরীণ যে বিষয়বস্তু আছে সেটাও আলোচনা করবে এবং আমরা বিশ্বের যে অন্যান্য স্বাধীন যে রাষ্ট্র এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এটার সাথে আমাদের সম্পর্কিত রাষ্ট্রের সম্পর্ক থাকতে হয়। একটি রাষ্ট্র সুন্দরভাবে পথ চলার জন্য, তার রাষ্ট্রের দৃঢ়তার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন উন্নয়নের জন্য একটি রাষ্ট্র শুধু তার আভ্যন্তরীণ বিষয়াবলী নিয়েই থাকতে পারে না। রাষ্ট্রের প্রভূত কল্যাণ এবং সামগ্রিক কল্যাণের জন্য রাষ্ট্র কী করে, যখন যে সরকার থাকে ওই সরকার রাষ্ট্রের বিশ্বের অন্যান্য রাষ্ট্র, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। তো এই বিষয়টিও মূলত আমাদের পরিণতির আলোচনার বিষয়। মোট কথা আধুনিক বিশ্বে কোনো কিছুই রাষ্ট্রের বাইরে নয়, কোনো কিছুই না। যেমন মানুষ কি চিন্তা করতেছে আসলে এটাও এক পর্যায়ে রাষ্ট্রের পরিণতির আলোচনার বিষয়বস্তু আমরা নিয়ে যেতে পারবো, সেটা অনেক অনেক গভীরের আলোচনা। তো মোট কথা
কোনো মানুষ বর্তমান বিশ্বে কোনো মানুষই রাষ্ট্রের গণ্ডির বাইরে থাকতে পারে না, আর ইচ্ছা পোষণও করে না। কোনো না কোনোভাবে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাষ্ট্রের গণ্ডির ভিতরেই তাকে থাকতে হবে, বা কোনো না কোনো রাষ্ট্রের সদস্য হিসেবেই তাকে তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক চাহিদাগুলো পূরণ করতে হবে। এজন্য মানুষের সামগ্রিক যে প্রয়োজন, সামগ্রিক চাহিদা, এটাই মূলত রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট। রাষ্ট্রকে ছাড়া মানুষ তার কোনো ব্যক্তি তার কোনো চাহিদাকেই বর্তমান যুগে পূরণ করতে পারবে না। রাষ্ট্রের কোনো না কোনোভাবে রাষ্ট্রের সহযোগিতা দরকার হবে। এই যে তাহলে রাষ্ট্রকেন্দ্রিক যে আলোচনা, রাষ্ট্রকেন্দ্রিক যে মানুষের কার্যাবলী, এটা মূলত আমাদের পৌরোন্নতি এবং সুশাসনের আলোচনার বিষয়বস্তু। তা আমরা বুঝতে পারলাম যে আসলে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত জনগণের সমস্ত কার্যাবলী, রাষ্ট্র কি করে? রাষ্ট্র পরিচালনা করে সরকার। রাষ্ট্র পরিচালনা করে কে? সরকার রাষ্ট্রকে পরিচালনা করে। কেন করে? সরকার রাষ্ট্র পরিচালনা করে জনগণের কল্যাণের জন্য। জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র তার সামগ্রিক কার্যাবলী পরিচালনা করে থাকে। একটা হলো সরকারের কার্যাবলী, আরেকটা হলো জনগণের পক্ষ থেকে কিছু কার্যাবলী। এখানে দায়িত্ব এবং কর্তব্যের একটা বিষয়বস্তু আছে। তো রাষ্ট্র কি করে? রাষ্ট্র জনগণকে, রাষ্ট্র দেশকে শাসন করবে, উদ্দেশ্য হলো জনকল্যাণের জন্য, এই একটা বিষয়। আরেকটি বিষয় হলো জনগণ কি করবে? জনগণ সরকারকে নির্বাচিত করবে এবং জনগণ সরকারকে তার সুন্দর কার্যাবলী পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। জনগণ তার দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের প্রতি পালন করবে, আর সরকার জনগণের কাছে তার যাবতীয় কার্যাবলীর জন্য দায়বদ্ধ থাকবে। দুটি কার্যাবলী এখানে আমরা দেখতে পেলাম। একটা হলো সরকারের পক্ষ থেকে কিছু কার্যাবলী, আর একটা হলো জনগণের পক্ষ থেকে কার্যাবলী। তো এই যে আভ্যন্তরীণ যে বিষয়টা, এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে ফেলি, সরকারের সরাসরি কিছু কার্যাবলী এবং জনগণের পক্ষ থেকে কিছু কার্যাবলী, যে স্তরে জনগণ হোক না কেন। তো এই দুটো কার্যাবলীকে আমরা, এটিও মূলত রাষ্ট্রবিজ্ঞানের বা পরিণতির আলোচনার বিষয়বস্তু। তো জনগণ সরকারকে নির্বাচিত করবে, সরকার জনকল্যাণের জন্য তার কাজ করবে এবং জনগণের কাছে প্রতিটি কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আর তাহলে পরিধি, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে পরিধিটা কি হবে? মূলত বিষয়বস্তু পরিধি কাছাকাছি, একটু ডিফারেন্স হলো পরিধিটি মানে হলো আমি আলোচনা কি করব, এটা হলো বিষয়বস্তু। আমি পরিণতিতে কি বিষয় আলোচনা করব, আর এই আলোচনাটুকু ব্যাপ্তি মানে কতটুকু পর্যন্ত আমি আলোচনা করতে করতে যেতে পারবো, এটা হলো পরিধি। যদি আমি একটা উদাহরণ দেই, যে বিষয়বস্তু মনে করো যে পরিণতির আলোচনার বিষয়বস্তু হলো রাষ্ট্র, এটা বিষয়বস্তু। তাহলে এটার পরিধি কি হবে? রাষ্ট্র সম্পর্কিত আলোচনাটাকে আমি কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা হলো পরিধি। তাহলে আগে আমাদের পরিণতির আলোচনার বিষয়বস্তু ঠিক করতে হবে। এই বিষয়বস্তুটুকু আমি আলোচনা করতে করতে কতটুকু পর্যন্ত যেতে পারবো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আমার এই আলোচনাটুকু কতটুকু যাবার অনুমতি দান করেছে, এবং রাষ্ট্র স্থান বা রাষ্ট্রের আভ্যন্তরীণ নীতি, সরকারের নীতিমালা বা যে আলোচনা করবে তার উপরে নির্ভর করবে সেই আলোচনাটুকু কতটুকু পর্যন্ত গিয়ে নিবেন। তো পরিধি মূলত বিষয়বস্তু ঠিক করার পরে আমি এই পরিধিটা যাব, যে আমি এই আলোচনাটুকু কত পর্যন্ত নিয়ে যাব। তো উদাহরণস্বরূপ আমি আগেই বলেছি যে আমার বিষয়বস্তু হলো সরকার। এখন সরকারের আলোচনার পরিধিটুকু আমি কোন পর্যন্ত নিয়ে যাব। এখানে আলোচনা হতে পারে সরকারের কি বিভাগ সরকারের ভিতরে আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আচ্ছা, বিচার বিভাগটাকে আমি কিভাবে অর্গানাইজ করব, বিচার বিভাগটাকে কিভাবে ঢেলে সাজাবো, আইন বিভাগটাকে কিভাবে ঢেলে সাজাবো, এটাকে আমি কিভাবে গঠন করব, কোন পদ্ধতিতে গঠন করব, এইটা হলো মূলত পরিধি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, পরিধিটাও ব্যাপক। বিষয়বস্তু ব্যাপক আর পরিধিও ব্যাপক। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী, এটাই হলো মূলত এক কথায় পরিণতির আলোচনার বিষয়বস্তু। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে অর্থনৈতিক কার্যাবলী। হ্যাঁ, অর্থনৈতিক কার্যাবলীও রাষ্ট্রের কার্যাবলীর একটা অংশ, জনগণের কার্যাবলীর একটা অংশ। রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, এগুলিও পরিণতির আলোচনার বিষয়বস্তু। যাবতীয় কার্যাবলী, সে অর্থনৈতিক হোক,
সামাজিক হোক, ধর্মীয় হোক, সাংস্কৃতিক হোক, এগুলো সমস্ত কিছুই রাষ্ট্রবিজ্ঞানের বা পরিণতির আলোচনার বিষয়বস্তু। আর পরিধিটা হলো এই আলোচনাটুকু আমি কতদূর পর্যন্ত গিয়ে থামবো, এটা আমি এই যে আলোচনাটা করব। আবার মনে করো আইন, এটা হলো আলোচনার বিষয়বস্তু, ধরে নিলাম আইনটা হলো আমাদের আলোচনার বিষয়বস্তু। এই আইনটাকে আমি কতটুকু কিভাবে তৈরি করব, কতটুকু তৈরি করব, কতটুকু ধারা থাকবে, কতগুলো উপধারা থাকবে, আমি এই আইনটাকে কিভাবে ব্যবহার করব, কার উপরে ব্যবহার করব, কি মাত্রায় এটাকে ব্যবহার করব, এই সমস্ত চলে আসবে পরিধির ভিতরে। একটা হলো বস্তুকে নির্ধারণ করা, আর এই বস্তুটাকে আমি কি করব, বস্তু থেকে কোন পর্যায়ে নিয়ে যাব, এটা হলো পরিধি। তাহলে বিষয়বস্তু এবং পরিধি মূলত পরিণতির আলোচনার বিষয়বস্তু এবং পরিধি মুদ্রার এপিঠ আর ওপিঠ আমরা বলতে পারি। আগে আমাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, তারপরে আমরা এই বিষয়বস্তুটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে আলোচনা করব, কতটুকু পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো, এটা হলো পরিধি। আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো শিক্ষা ব্যবস্থা, এটা আমার একটা বিষয়বস্তু। তাহলে এটার পরিধিটা কি হবে? এই শিক্ষা ব্যবস্থাটাকে আমি কতটুকু পর্যন্ত জনগণের কাছে নিয়ে যাব, এই কতটুকু পর্যন্ত আমি ক্লাস 1-এ পড়াবো, কতটুকু পর্যন্ত ক্লাস 2-তে পড়াবো, ক্লাস 3-তে কতটুকু পড়াবো, কি পড়াবো, কোন পদ্ধতিতে এটা পড়াশোনা হবে, আমি পরীক্ষাটা কিভাবে নিব, পরীক্ষার মূল্যায়নটা কীভাবে হবে, এই যে পদ্ধতিগত ব্যাপারটা, এটা মোটামুটি আমরা পরিধির ভিতরে নিয়ে আসতে পারি। পরিধিটা হলো মূলত ব্যবহারিক দিকটা, মানে ব্যবহারিক দিক আমি কতটুকু আলোচনা করব, কোনখানে গিয়ে আমি আলোচনাটাকে শেষ করব, এটা হলো মূলত পরিধি। তাহলে আমরা আজকের পাঠদানের মাধ্যমে যেটা আমরা বুঝতে চেষ্টা করেছি আজকে, একটা হলো পরিণতি মূলত কি। এক কথায় বইয়ে অনেক সংজ্ঞা লেখা আছে, তো মূলত আমি শুরুতেই বলেছি যে আগে আমাদের বিষয়টাকে আত্মস্থ করতে হবে, যে পরিণতি আসলে এটা কী, এটা নিজের ভাষায় বুঝতে হবে। বইয়ের ভাষা ঠিক আছে, এটা আমাদের গুণীজনরা লিখেছেন, অবশ্যই আমরা এটা ব্যবহার করবো, ওইটাকে আমরা সম্মান, ওইটাই লিখবো বইয়ের খাতায়। মূলত আমার মতো করে আমাকে বুঝতে হবে যে পরিণতি মূলত কী। যদিও যদি বলতাম রাষ্ট্রনীতি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারতাম। তো এটাকে আমরা কেন পরিণতি বললাম, আমরা উপর ক্লাসে এটাকে রাষ্ট্রনীতিই বলবো, রাষ্ট্রবিজ্ঞান বলবো। ওইটা হলো আমরা এখানে পরিণতি এবং সুশাসন নাম দিয়েছি। তো আমাদের পরিণতি হলো মোটামুটি আগে যে নগর রাষ্ট্রগুলো ছিল, যেগুলো আমরা বাংলায় পুর বলতাম, পুর, তোমরা বইয়ে দেখবা লেখা আছে, ওখানে সিভিক্স লেখা আছে, হ্যাঁ, সিভিটাস লেখা আছে। ওইগুলোতেও মূলত প্রাচীনকালে ছোট 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 ইউনিট, ছোট ছোট অঞ্চল। মনে করো বাংলাদেশ, এখন বাংলাদেশটা পুরো একটা রাষ্ট্র। আমরা এখানে 8টা যেগুলো যতগুলো বিভাগ আছে, এই বিভাগগুলোকে আমরা একত্রিত করে একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এইটাই মনে করো, যদি উদাহরণ এরকম দেই যে অতীতকালে চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা শাসনতান্ত্রিক ইউনিট ছিল, ওখানে ছোট্ট একজন রাজা ছিল, ওখানে জনগণ ছিল, ওখানে শাসন ব্যবস্থাটা, ওইটা হলো পুর, ওইটাই নগর রাষ্ট্র ছিল তখন। আমাদের বরিশাল অঞ্চলটাই নদীমাতৃক বরিশাল, হ্যাঁ, এটাকে নিয়ে একজন শক্তিশালী রাজা ছিল এবং সে একটা শাসনতান্ত্রিক একটা ব্যবস্থা এখানে পরিচালিত করতেন। এটা উদাহরণ। তো এটাকে আমরা তৎকালীন পুর বলতাম বা নগর রাষ্ট্র বলতাম। কালের পরিক্রমায় এই মনে করো রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা আলাদা আলাদা রাষ্ট্র ছিল, আলাদা আলাদা শাসক ছিল, তাদের আমরা রাজা বলতাম বা বাদশাহ বলতাম। হ্যাঁ, বর্তমানে আমরা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলো বলে থাকি। তো এগুলো যখন ছিল, পরবর্তীতে কালের পরিক্রমায় জনকল্যাণের জন্য, শাসনতান্ত্রিক সুবিধার জন্য, যে কোনো কারণে হোক, কালের পরিক্রমায় আস্তে 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 এটাকে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাসনতান্ত্রিক ইউনিট, এটাকে বাদ দিয়ে একটি রাষ্ট্রে পরিণত হয়েছে রাষ্ট্র বাংলাদেশ। তো আধুনিক কালে আমরা পরিণতি মূলত রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, যে পুর মানে, তাহলে এখানে একটু বোঝার কষ্ট হতে পারে তোমাদের, এই জন্য আমি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হলো প্রাচীনকালের যে পুর বা নগর রাষ্ট্রগুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র, ওইগুলোকে নিয়েই মূলত পরিণতির আলোচনা। তাহলে এখন তো তাহলে সেই পুর বা ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র, এগুলো কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। তাহলে আলোচনাটা কি হবে? তাহলে ওইটারই হলো বর্তমান রাষ্ট্র। বিশ্বে যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে, ওই প্রত্যেকটি রাষ্ট্র সম্পর্কে আলোচনাই হলো আমাদের পরিণতির, এটাই পরিণতি। মানে রাষ্ট্র সম্পর্কিত যে বিজ্ঞান বা যে বিষয় রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করে,
সেটা হলো মূলত পৌরনীতি। উপর শ্রেণীতে আমরা এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলি। তো এখন বিষয়বস্তু কি হবে? এটার বিষয়বস্তুর অসীম, রাষ্ট্রের বিষয়বস্তু অসীম, যেখানে যেখানে রাষ্ট্র এবং মূলত জনগণ নিয়ে আলোচনা করা, জনগণের চাহিদা, জনগণের কি করবে, কিভাবে করবে, ব্যাপক একটা আলোচনা, মানে সমস্ত আলোচনাই পৌরনীতির একটা অংশ। মানুষ রাষ্ট্র কি করবে? জনগণকে নিয়ে শাসন করবে, জনগণকে নিয়ে রাষ্ট্র। এখানে জনগণের শারীরিক, মানসিক, জৈবিক, অর্থনৈতিক কর্মকাণ্ড, তারপরে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ডগুলোকেই আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞানের কি বলবো, এই যে বিষয়বস্তু, মানে জনগণের সমস্ত আচরণ, রাষ্ট্রের সমস্ত কার্যকলাপ, রাষ্ট্রের সমস্ত কার্যকলাপ, রাষ্ট্রের পরিচালক সরকারের সমস্ত কার্যকলাপ, রাষ্ট্রের মালিকানা যাদের হাতে, সরকার জনগণ, তাদের সমস্ত কার্যকলাপ, রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই আমাদের শিক্ষা বিভাগ, কলেজ, সমস্ত কিছুই হলো পৌরনীতির আলোচনার বিষয়বস্তু। তাহলে অত্যন্ত ব্যাপক। আমরা রাষ্ট্রের ভিতরে যত কর্মকাণ্ড হতে দেখি, ক্ষুদ্র থেকে মনে করো তোমাদের গ্রামের, তোমাদের বাসার, এটাকেও আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু ব্যাপক আলোচনার ভিতরে নিয়ে আসতে পারি। মানে কোনো কিছুই রাষ্ট্র এবং জনগণের সমস্ত আলোচনা, সমস্ত কর্মকাণ্ড মূলত এই পৌরনীতির আলোচনার বিষয়বস্তু। আর পরিধির ভিতরে কি আসবে? এই বিষয়বস্তুটুকেই আমি কতটুকু পর্যন্ত আমি আলোচনা করব, কোন পর্যায়ে গিয়ে আমি ঠিক থাকবো, এটা ব্যবহারটা আমি কিভাবে করব। তাহলে মোটামুটি আমরা পৌরনীতির একটা সার মোটামুটি বিষয় সংজ্ঞা, যেটাকে আমরা সংজ্ঞা বলি, সেটা শিখলাম, যে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে যে বিজ্ঞান বা যে বিষয় আলোচনা করে সেটা হলো পৌরনীতি। উপর ক্লাসে আমি এটা রাষ্ট্রবিজ্ঞান বলি। তাহলে বিষয়বস্তু কি? যেহেতু রাষ্ট্র এবং জনগণ, রাষ্ট্রের সকল কর্মকাণ্ড, রাষ্ট্রের সকল উপাদান, জনগণের সমস্ত কর্মকাণ্ড, জনগণকে ঘিরে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড, মানে রাষ্ট্র এবং জনগণকে নিয়ে যত প্রকার কর্মকাণ্ড, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সমস্ত কর্মকাণ্ডগুলিকে আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তুর ভিতরে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা সার কথা হলো, আমরা তিনটি বিষয় আজকে শেখার চেষ্টা করলাম। এক হলো পৌরনীতি কাকে বলে, তা আমরা সংজ্ঞার দিকে বইয়ের যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা আছে, ওটাকে আমি আজ আর উল্লেখ করলাম না। মূলত ওটাও আলোচনা করব পর্যায়ক্রমে। মূলত আগে বুঝতে হবে যে আসলে পৌরনীতিটা কী, তারপরে আমরা এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞার ভিতরে পরবর্তী ক্লাসে আমরা ওটা আলোচনা করব। তো মূলত হলো রাষ্ট্রবিজ্ঞান হলো পৌরনীতি হলো রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান, মানে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে যে বিষয় আলোচনা করে এটাকে আমরা পৌরনীতি বলব। রাষ্ট্র এবং জনগণের সকল কর্মকাণ্ড, এটা হলো বিষয়বস্তু। আর পরিধি বিষয়বস্তু একই প্রায়, কিন্তু একটু ডিফারেন্স হলো আমি এই বিষয়বস্তুটাকে কি পরিমাণে কতটুকু আলোচনা করব, কতটুকু কখন থেকে নিব, এটা হলো তোমার পরিধি। তাহলে এক কথায় পৌরনীতির বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক। জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণ সম্পর্কে রাষ্ট্রের কর্মকাণ্ড যেহেতু অত্যন্ত ব্যাপক, আধুনিক বিশ্বে, আধুনিক যুগে, তো রাষ্ট্রের পৌরনীতির বিষয়বস্তু এবং আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। এবং তোমরা আরেকটি বিষয় তোমাদের অবগতর জন্য, আমাদের বাংলাদেশে এটার পরিধি বিষয়বস্তু কিছু আছে, বিশ্বের সমস্ত দেশের বিষয়বস্তু প্রায় একই, একটু রাষ্ট্র থেকে রাষ্ট্র একটু ভিন্নতা আছে। যেমন আমরা যদি বিষয়বস্তু ধরি নির্বাচন, এর পরিধিটা কী হবে? রাষ্ট্রে রাষ্ট্রের ব্যবধান আছে। আমেরিকার রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা একরকম, আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একরকম। আবার মনে করো সরকার, এটা আমাদের বিষয়বস্তু। আবার সরকারের ধরনটা এক এক রাষ্ট্রে এক এক রকম। যেমন আমাদের দেশের সরকার এককেন্দ্রিক সরকার, আমাদের পাশের রাষ্ট্র ভারত বা ইন্ডিয়াতে যাই, সেখানে দেখবা দুইটা মানে দ্বিকক্ষ বিশেষ সরকার, কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার। এটা আমরা দ্বিতীয় পত্রে এটা আমরা তোমাদেরকে আলোচনা করব। দেখো সরকারের একটা ভিন্নতা আছে, কিন্তু বিষয় হলো কি সরকার, কিন্তু এর আলোচনা ধরনটা, এর সরকারের গঠনটা কীভাবে হবে, রূপটা কীভাবে হবে, সরকার কীভাবে গঠন করবে, এটার ভিতরে আমাদের ভিন্নতা আছে। কিন্তু মূল বিষয়ে সরকার,
সরকারের গঠন প্রক্রিয়া, সরকারের কার্যাবলীর ধরনটাও ভিন্ন হবে, কিন্তু মূল যে সরকার এটা কিন্তু বিষয়বস্তু, এটা ঠিক আছে। তো আজকের আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে একটা আলোচনা করার চেষ্টা করব। আজকে আবার আমি শুরুতে যাই, তাহলে আমরা 3টি বিষয় মোটামুটি আজকে শেখার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো পৌরনীতি কাকে বলে, এটা বিষয়বস্তু, পরিধিটা কি হবে। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে, ভালো থাকবে।